পৃথিবীতে যত দাপুটে স্বৈরাচার এসেছে তাদের বেশিরভাগেরই পতন হয়েছে প্রায় একইভাবে। দেশগুলোর নিজেদের সেনাবাহিনী একদিন না একদিন তাদের সরকারের পিঠে ছুরি মেরেছে। ব্যতিক্রম কেবল একটা দেশ, দেশটা হলো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার ৭০ বছরের ইতিহাসে কখনো সেনা অভ্যুত্থান হয়নি, অথচ দেশটিতে আছে ১২ লাখ সশস্ত্র সেনা, আছে নিজস্ব পারমাণবিক অস্ত্র। এদিকে উত্তর কোরিয়ার মানুষ না খেয়ে মরছে, সেনাবাহিনীও জানে বাইরের দুনিয়া কেমন, তাদের দেশ কতটা পিছিয়ে। তারপরও ৭০ বছরে একটাও অভ্যুত্থান হয়নি, একটাও না। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আগে একটা জিনিস বুঝতে হবে। আসলে উত্তর কোরিয়াকে দেশ না বলে একটা রিমোট কন্ট্রোল ডিভাইস বলা যায়। দেশটি একটা নিয়ন্ত্রণের মেশিন। এই মেশিনের ভেতরে ঢুকলে দেখা যাবে সেনাবাহিনীর প্রতিটা অফিসার আরেকজন অফিসারকে গোপনে রিপোর্ট করছেন। দলীয় কর্মকর্তারা সেনা কর্মকর্তাদের উপর নজর রাখছেন, আর গোয়েন্দা সংস্থা সবার উপর নজর রাখছে, এমনকি নিজেদের উপরেও। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। শুধু তাই না, উত্তর কোরিয়ায় বিদ্রোহ বা অভ্যুত্থানের চিন্তা করলে শুধু দোষী ব্যক্তি শাস্তি পান না, সঙ্গে মা, বাবা, ভাই, বোন, সন্তান, পুরো পরিবারকে শেষ করে দেয়া হয়। এই একটা নিয়মই যথেষ্ট সেনাবাহিনীকে চুপ করিয়ে রাখতে। এছাড়া রয়েছে আরও অনেকগুলো কারণ। ক্যাপসুলের এই ভিডিওতে বিশ্লেষণ করা হবে কেন উত্তর কোরিয়ায় কখনো সেনা অভ্যুত্থান হয় না। প্রথমেই একটা ভুল ধারণা ভাঙা দরকার। অনেকে ভাবেন উত্তর কোরিয়ার সেনাবাহিনী নিজেদের দেশে এতটাই দুর্বল যে তারা কিম পরিবারকে সরাতে সাহস পায় না। আসলে ঘটনাটা সম্পূর্ণ উল্টো। উত্তর কোরিয়ার সামরিক কাঠামোকে ইচ্ছাকৃতভাবে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো একটা বাহিনী বা কোনো একজন জেনারেল কখনো প্রবল ক্ষমতাধর হয়ে উঠতে পারে না। উত্তর কোরিয়ায় একসাথে কয়েকটি সশস্ত্র বাহিনী কাজ করে। দেশটিতে আছে কোরিয়ান পিপলস আর্মি, যেটা মূল সেনাবাহিনী, আছে গার্ড কমান্ড, যাদের কাজ শুধু কিম পরিবারকে রক্ষা করা, আছে স্টেট সিকিউরিটি ডিপার্টমেন্ট, যেটা সবার উপরে গোয়েন্দাগিরি করে, এমনকি সেনাবাহিনীর উপরেও, আছে মিনিস্ট্রি অব পাবলিক সিকিউরিটি, যেটা পুলিশ বাহিনীর মতো কাজ করে, এবং আছে ওয়ার্কার্স পার্টির মতো নিজস্ব সশস্ত্র শাখা। এই বাহিনীগুলো দেশের জন্য কাজ করলেও এরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। সহজ করে বললে এরা একে অপরকে ঘৃণা করে এবং কেউ কাউকে বিশ্বাস করে না। এই অবিশ্বাসটা কিম পরিবার তৈরি করেছে। এর কারণও সহজ। ইতিহাসে যত সফল সামরিক অভ্যুত্থান হয়েছে সেগুলোর প্রায় সবগুলোতেই দরকার হয়েছে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়। সেনাবাহিনীর একজন জেনারেল যখন অভ্যুত্থান করতে চান তখন তাকে অন্য জেনারেলদের সাথে হাত মেলাতে হয়, পরিকল্পনা করতে হয়, বিশ্বাস তৈরি করতে হয়। উত্তর কোরিয়ায় সেই বিশ্বাস তৈরির জায়গাটা নেই। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সে দেশের সেনা কর্মকর্তাদের নিয়মিত বদলি করা হয়। কোনো একজন জেনারেল যাতে কোনো এক ইউনিটের উপর দীর্ঘমেয়াদী আনুগত্য তৈরি করতে না পারেন সেজন্য তাদের ঘন ঘন এক পোস্ট থেকে আরেক পোস্টে সরিয়ে দেওয়া হয়। সৈনিকরাও জানেন না তাদের পরের কমান্ডার কে হবেন। এই অবস্থায় কেউ কাউকে বিশ্বাস করতে পারে না, ফলে সেনা অভ্যুত্থানও হয় না। উত্তর কোরিয়ায় একটা সিস্টেম আছে যার কথা বাইরের পৃথিবী অনেকেই জানে না। এর নাম ইনমিন বান, বাংলায় বলা হয় পাড়া ইউনিট বা প্রতিবেশী দল। পুরো উত্তর কোরিয়াকে ছোট ছোট গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটা গ্রুপে থাকে 10 থেকে 25টি পরিবার। প্রতিটা গ্রুপের একজন নেতা আছেন। সেই নেতার কাজ হলো প্রতিদিন তার এলাকার প্রতিটি পরিবারের কার্যকলাপ পর্যবেক্ষণ করা এবং উপরের মহলে রিপোর্ট করা। কেউ রাতে বাড়ি ছিল না, রিপোর্ট। কেউ হঠাৎ বেশি টাকা পয়সা খরচ করছে, রিপোর্ট। কেউ অপরিচিত মানুষের সাথে কথা বলছে, রিপোর্ট। কেউ কি বিদেশি রেডিও শোনার চেষ্টা করছে, রিপোর্ট। এই সিস্টেমে একজন মানুষ কখনো জানতে পারে না তার পাশের বাড়ির মানুষটি তাকে দেখছে কিনা, তার বন্ধু অথবা সহকর্মী গোয়েন্দা কিনা। অবশ্য শুধু নজরদারি না, এর সাথে যুক্ত আছে বিশ্বের অন্যতম নিষ্ঠুর শাস্তির নীতি। উত্তর কোরিয়ায় আছে 3 প্রজন্মের শাস্তির নীতি। মানে কেউ যদি রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করে তাহলে শুধু তাকে একা শাস্তি দেওয়া হবে না, তার বাবা মাকেও শাস্তি দেওয়া হবে, তার ছেলে মেয়েকেও শাস্তি পেতে হবে, এমনকি তার নাতি নাতনিরাও এই অপরাধের ভার বহন করবে। ধরুন আপনি একজন সেনা কর্মকর্তা, আপনার মনে বিদ্রোহের চিন্তা এলো, কিন্তু আপনি জানেন আপনি ব্যর্থ হলে আপনার বৃদ্ধ মাকে কঠোর শাস্তি দেওয়া হবে। আপনার ছোট্ট মেয়েটা যে এখন স্কুলে পড়ে তার ভবিষ্যৎ থাকবে না। আপনার নিরীহ ভাই যে হয়তো কিছুই জানে না সেও একই কারণে ভুগবে। কতজন মানুষ এই ঝুঁকি নিতে পারবে? বেশিরভাগ মানুষই পারবে না। কিম পরিবার ঠিক এটাই চায়। প্রতিটা দীর্ঘস্থায়ী শাসন ব্যবস্থার পেছনে একটা রহস্য থাকে। ক্ষমতা তখনই টিকে থাকে যখন বড় সংখ্যক মানুষ সেই ক্ষমতা থেকে ব্যক্তিগতভাবে লাভবান হয়। যারা লাভবান হয় তারা পরিবর্তন চায় না, কারণ পরিবর্তন মানে তাদের সুবিধা চলে যাওয়া। উত্তর কোরিয়ায় এই সুবিধাভোগী শ্রেণীকে বলা হয় কোর ক্লাস বা মূল শ্রেণী। উত্তর কোরিয়ায় আছে সুংবুন সিস্টেম। এটা হলো সামাজিক শ্রেণী বিভাগের একটা জটিল পদ্ধতি। মানুষের রাজনৈতিক বিশ্বস্ততা এবং পারিবারিক ইতিহাসের ভিত্তিতে তাদের 3টি শ্রেণীতে ভাগ করা হয়। 1 মূল শ্রেণী, 2 দোদুল্যমান শ্রেণী, 3 শত্রু শ্রেণী।
মূল শ্রেণীর মানুষরা পায় পিয়ংইয়ংয়ে থাকার অনুমতি, যেটা বাকি দেশ থেকে সম্পূর্ণ আলাদা এক জগৎ। তারা পায় ভালো খাবার, বিদেশি পণ্য, আধুনিক হাসপাতাল, বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ এবং ক্যারিয়ারে উন্নতির পথ। উত্তর কোরিয়ার সেনা অফিসার, দলীয় নেতা এবং উচ্চপদস্থ কর্মকর্তারা এ ব্যবস্থা থেকে এতটাই সুবিধা পাচ্ছেন যে তারা নিজেরাই চান না এই সিস্টেমের পরিবর্তন হোক। তাদের ভয়, যদি কিম পরিবার চলে যায় হয়তো তারাও সুবিধা হারাবেন। এই ভয় তাদের বর্তমান শাসন ব্যবস্থার পক্ষে রাখে। এরা মূলত স্বার্থ রক্ষা করে চলতে পারার কৌশল। মানুষ সে ব্যবস্থাকে রক্ষা করে যে ব্যবস্থা তাকে সুবিধা দেয়। উত্তর কোরিয়ার সিস্টেমটাও এমন। যে কোনো বিদ্রোহের জন্য সবার আগে একটা জিনিস দরকার, সেটা হলো মানুষকে দেশের পরিস্থিতি বোঝানো। মানুষকে বোঝানো যে বর্তমান পরিস্থিতি অন্যায্য, মানুষকে দেখানো যে অন্যরকমভাবেও বাঁচা সম্ভব। কিন্তু উত্তর কোরিয়ায় সেই অবস্থাই নেই। সেখানে সাধারণ মানুষদের জন্য ইন্টারনেট নেই। ক্ষেত্রবিশেষে সেনাবাহিনীর জন্যও এসব ব্যবহারে আছে কঠোর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা না থাকলেও আছে কড়া নজরদারি। যে সীমিত ইন্টারনেট আছে সেটা সম্পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে। বিদেশি রেডিও শোনা নিষিদ্ধ, মোবাইল ফোনে আন্তর্জাতিক কল করা নিষিদ্ধ। সে দেশে দক্ষিণ কোরিয়ান বা পশ্চিমা চলচ্চিত্র, নাটক বা সঙ্গীত দেখা বা শোনা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হতে পারে। সংবাদপত্র, টেলিভিশন, রেডিও সব কিছু সরকারি। সব কিছুতে একটাই বার্তা, কিম পরিবার মহান, বাইরের পৃথিবী শত্রু। কিন্তু শুধু তথ্য আটকানো যথেষ্ট না। কিম পরিবার আরও এগিয়ে গেছে। তারা নিজেদের সম্পর্কে এমন এক ন্যারেটিভ তৈরি করেছে যা বাস্তবতার সীমা ছাড়িয়ে যায়। উত্তর কোরিয়ার পাঠ্য বইয়ে আছে দেশটির প্রতিষ্ঠাতা ও কিম জং উনের দাদা কিম ইল সুং যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন আকাশে একসাথে দুটো উজ্জ্বল রংধনু দেখা গিয়েছিল। একটা নতুন তারার জন্ম হয়েছিল। তিনি নাকি মাত্র 16 বছর বয়সে জাপানি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একক লড়াই জয়ী হয়েছিলেন। এসব শুনতে হাস্যকর লাগতে পারে, কিন্তু যে মানুষটা জন্ম থেকে এই কথাগুলো শুনে আসছেন, যে কখনো বাইরের পৃথিবী দেখেনি, তার কাছে এটাই সত্য। যে মানুষ বিশ্বাস করে তার নেতা অলৌকিক ক্ষমতার অধিকারী, সে কি সে নেতার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে? যদি প্রশ্ন করা হয় শাসকের জন্য সবচেয়ে বিপজ্জনক মানুষকে, কোনো প্রকাশ্য শত্রু? মোটেই না। শত্রুকে অন্তত চেনা যায়, তাকে মোকাবিলা করার প্রস্তুতি নেওয়া যায়। কিন্তু শাসনের গদিতে থাকা এক নায়কের জন্য সবচেয়ে বিপজ্জনক হলো সেই মিত্র যে খুব বেশি প্রভাবশালী হয়ে ওঠে, যার জনপ্রিয়তা বাড়তে থাকে এবং যার হাতে ক্ষমতার চাবিকাঠি চলে আসে। কিম পরিবার এই বাস্তব সত্যটি হারে মধ্যে উপলব্ধি করে, তাই তারা নিয়মিত বিরতিতে নিজেদের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদেরও সরিয়ে দেয়, যাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় পার্জ বা শুদ্ধি অভিযান। যখনই কোনো সামরিক বা রাজনৈতিক কর্মকর্তা কিম জং উনের চেয়ে বেশি প্রভাবশালী হওয়ার লক্ষণ দেখান, তখনই তার বিরুদ্ধে নেমে আসে রাষ্ট্রীয় কঠোরতা। এর সবচেয়ে বীভৎস এবং আলোচিত উদাহরণ হল জ্যাং সং থাইক। জ্যাং ছিলেন কিম জং উনের আপন ফুফা এবং উত্তর কোরিয়ার তৎকালীন দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। কিম জং ইলের মৃত্যুর পর যখন তরুণ কিম জং উন ক্ষমতায় বসেন, তখনই জ্যাং সং থাইকই তাকে ছায়ার মতো গাইড করেছিলেন। দেশি বিদেশি বিশ্লেষকদের অনেকেই ধারণা করেছিলেন যে উত্তর কোরিয়ার প্রকৃত ক্ষমতার কলকাঠি হয়তো জ্যাংয়ের হাতেই রয়েছে। কিন্তু কিম জং উন নিজে এ আধিপত্য সহ্য করতে পারেননি। 2023 সালের ডিসেম্বরে পুরো বিশ্বকে চমকে দিয়ে প্রকাশ্যে জ্যাং সং থাইককে গ্রেফতার করা হয়। এরপর মাত্র কয়েকদিনের প্রহসনের বিচার শেষে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই খবর যখন প্রচার করা হয় তখন উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তাদের কাছে বার্তাটি ছিল দিনের আলোর মতো স্পষ্ট। বার্তাটা হলো, যদি নেতার আপন আত্মীয় হয়েও কেউ রেহাই না পায়, তবে সাধারণ কর্মকর্তাদের কোনো ক্ষমা নেই। কিম জং উনের নিজের ক্ষমতা শক্তিশালী করার এই নেশা শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়। 2017 সালে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে ঘটে যাওয়া এক ঘটনা বেশ আলোড়ন তুলেছিল। কিম জং উনের বড় সৎ ভাই কিম জং নাম যখন বহু বছর ধরে বিদেশে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন, তাকে প্রকাশ্য দিবালোকে বিষাক্ত VX নার্ভ এজেন্ট দিয়ে হত্যা করা হয়। কিম জং নাম কিমের ক্ষমতার জন্য কোনো সরাসরি হুমকি না হলেও তার রক্ত বা উত্তরাধিকারকে যাতে কেউ ভবিষ্যতে ব্যবহার করতে না পারে সেজন্য তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়। এই পার্জ সিস্টেমের ফলে উত্তর কোরিয়ার কোনো জেনারেল বা সরকারি কর্মকর্তাই এক মুহূর্তের জন্য নিশ্চিন্ত থাকতে পারেন না। প্রত্যেকের মাথার উপর সবসময় একটা অদৃশ্য তলোয়ার ঝুলে থাকে। এই সার্বক্ষণিক মৃত্যু ভয় আর অনিশ্চয়তা তাদের মনে বিদ্রোহের সামান্যতম ইচ্ছাকেও অঙ্কুরে বিনাশ করে দেয়। উত্তর কোরিয়ায় অনুগত থাকা মানেই যে জীবন নিরাপদ তা নয়, বরং সেখানে আনুগত্য হলো কেবল মৃত্যুর অপেক্ষা কিছুটা দীর্ঘ করার উপায়। ইতিহাসের অধিকাংশ সফল সামরিক অভ্যুত্থান বা গণবিপ্লবের পেছনে একটি সাধারণ সূত্র কাজ করে, তা হলো বাইরের কোনো শক্তির পরোক্ষ বা প্রত্যক্ষ সহযোগিতা। সেটি হতে পারে অর্থ, উন্নত অস্ত্রশস্ত্র, প্রশিক্ষণ কিংবা অন্তত আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক সমর্থন। কিন্তু উত্তর কোরিয়ার ভৌগোলিক ও রাজনৈতিক অবস্থান এমন এক দুর্ভেদ্য দেয়াল তৈরি করেছে যে সেখানে বাইরের সাহায্য পৌঁছানো প্রায় অসম্ভব। উত্তর কোরিয়ার উত্তরে রয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র চীন। বেইজিং কখনো চায় না কিম প্রশাসনের পতন ঘটুক বা দেশটিতে কোনো অস্থিরতা তৈরি হোক।
এর পেছনে চীনের নিজস্ব কৌশলগত স্বার্থ রয়েছে। প্রথমত, উত্তর কোরিয়ায় কোনো বড় ধরনের সংঘাত শুরু হলে লাখ লাখ অনাহারী শরণার্থী চীনের সীমান্ত দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করবে, যা চীনের স্থিতিশীলতার জন্য বড় হুমকি। দ্বিতীয়ত, সবচেয়ে বড় ভূরাজনৈতিক ভয় হল যদি কিম পরিবারের পতন ঘটে এবং উত্তর ও দক্ষিণ কোরিয়া একত্রিত হয়ে যায়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দক্ষিণ কোরীয় সেনাবাহিনী সরাসরি চীনের সীমান্তের দোরগোড়ায় পৌঁছে যাবে। এই বাফার জোন হারানো চীনের জন্য চরম বিপর্যয়কর। তাই চীনের কমিউনিস্ট সরকার কিম পরিবারকে টিকিয়ে রাখতে সব সময়ই আগ্রহী। আবার দক্ষিণের সীমান্তটি হল দক্ষিণ কোরিয়ার সাথে, যা বিশ্বের অন্যতম সুরক্ষিত এবং ভয়ঙ্কর এক সামরিক এলাকা হিসেবে পরিচিত। একে বলা হয় ডিমিলিটারাইজড জোন। এটি কেবল একটি সীমানা নয়, বরং মাইলের পর মাইল মাইনফিল্ড, ইলেকট্রিক কাঁটাতার, অত্যাধুনিক সেন্সর এবং হাজার হাজার সশস্ত্র সেনা পোস্টে ঘেরা একটি মৃত্যুফাঁদ। কোনো বিদ্রোহী গোষ্ঠীর পক্ষে ওই এলাকা দিয়ে দক্ষিণ কোরিয়ার সাথে যোগাযোগ স্থাপন করা প্রায় অসম্ভব। উত্তর কোরিয়ার সামুদ্রিক পথগুলোতেও নৌবাহিনীর নজরদারি এতটাই কঠিন যে সেখানে কোনো বিদেশি জাহাজ বা সংযোগকারী উপস্থিতি সাথে সাথে ধরা পড়ে যায়। তবে সবচেয়ে বড় বাধা হল যোগাযোগের অভাব। যদি কোনো সাহসী সেনা কর্মকর্তা গোপনে বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা বা শক্তির সাথে যোগাযোগ করতে চান, তবে তার সেই চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। কারণ দেশটির প্রতিটি স্যাটেলাইট ফোন, রেডিও সিগন্যাল এবং ইন্টারনেট ডেটা অত্যন্ত সূক্ষ্মভাবে মনিটর করা হয়। এই বিচ্ছিন্নতাই মূলত উত্তর কোরিয়ার একনায়কতন্ত্রের জন্য সবচেয়ে শক্তিশালী রক্ষা কবচ। বাইরের পৃথিবী থেকে কোনো আশার আলো বা সাহায্যের হাত ভেতরে পৌঁছাতে পারে না বলেই বিদ্রোহের প্রতিটি স্ফুলিঙ্গ জন্ম নেওয়ার আগেই নিভে যায়। এতক্ষণ যেসব আলোচনা করা হলো, যেমন ভয়, নজরদারি কিংবা বিচ্ছিন্নতা, এসবই হলো বাইরের প্রতিবন্ধকতা। কিন্তু উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মানুষের মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ। দেশটির প্রতিটি নাগরিকের মনের গভীরে কিম পরিবার এমন এক অদৃশ্য কারাগার তৈরি করে রেখেছে যা ভাঙা একরকম অসম্ভব। উত্তর কোরিয়ায় যখন একটি শিশু জন্ম নেয়, তখন থেকে তাকে এমন এক পরিবেশে বড় করা হয় যেখানে কিম পরিবার কেবল শাসক নয়, বরং এক ঐশ্বরিক সত্তা। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম সবখানে কিম পরিবারের কৃত্রিম মহিমা প্রচার করা হয়। প্রতিটি ঘরের দেয়ালে কিম ইল সুং এবং কিম জং ইলের ছবি টাঙানো বাধ্যতামূলক, যা অত্যন্ত পরিষ্কার এবং ধুলোহীন রাখতে হয়। এর ব্যতিক্রম হওয়া মানেই রাষ্ট্রীয় অপরাধ। একটি শিশু যখন বড় হয়, সে বিশ্বাস করতে শেখে বাইরের পৃথিবীটা অত্যন্ত বিপজ্জনক এবং শত্রুতে ভরপুর। তাকে শেখানো হয় আমেরিকা যে কোনো মুহূর্তে উত্তর কোরিয়াকে ধ্বংস করতে চায় এবং দক্ষিণ কোরিয়া হল আমেরিকার একটি ক্ষমতাহীন পুতুল রাষ্ট্র। এই ভয়াবহ কাল্পনিক বিপদ থেকে শুধু কিম পরিবারই তাদের রক্ষা করতে পারে। এই বিশ্বাসটি তাদের অস্তিত্বের অংশ হয়ে যায়। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট বা কৃত্রিমভাবে তৈরি করা সম্মতি। অর্থাৎ জনগণকে এমনভাবে মগজ ধোলাই করা হয় যে তারা নিজেরা বিশ্বাস করতে শুরু করে এই কঠোর শাসনই তাদের জন্য সঠিক। তারা তাদের শৃঙ্খলকে ভালোবাসতে শুরু করে। যে মানুষটি মনোপ্রাণে বিশ্বাস করে তার নেতা নির্ভুল এবং ঈশ্বরতুল্য, তার মনে কোনোদিন বিদ্রোহের স্ফুলিঙ্গ জন্ম নিতে পারে না। তবে ইতিহাস সাক্ষ্য দেয় কোনো শাসনই চিরস্থায়ী নয়। বার্লিনের দেয়াল ভেঙেছে, বিশাল সোভিয়েত ইউনিয়ন তাসের ঘরের মতো ধসে পড়েছে। রোমানিয়া, লিবিয়া কিংবা ইরাক, সব প্রতাপশালী শাসকেরই কোনো না কোনোভাবে পতন হয়েছে। উত্তর কোরিয়ার এই পরিবর্তন কবে আসবে বা কিভাবে আসবে তা হয়তো কারো জানা নেই। কিন্তু একটা কথা নিশ্চিত, যে সিস্টেম কেবল ভয়ের উপরেই দাঁড়িয়ে থাকে, সে ভয় একদিন না একদিন ভাঙেই। আর যেদিন উত্তর কোরিয়ায় এটা ঘটবে, সেদিন রচিত হবে পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় এক অধ্যায়।